এই অঙ্কটা অনেকবার রিপিট হয়েছে, আবারও রিপিট হবে ভবিষ্যতে, মানে আসবেই এই টাইপের অঙ্ক। যে একটি থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিশিয়ে মোট 256 টাকা আছে। ঠিক আছে, ওই মুদ্রা থলির সংখ্যার অনুপাত 4:5:6 হলে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে? 80 যে হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, 160টা। যারা পারবে ঠিক আছে, এমনিতে সহজ অঙ্ক, চিৎকার করো না। এইখানে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে বলছে 256 টাকা আছে। আর এইগুলো হচ্ছে পরিমাণ, মানে কতগুলো আছে তার অনুপাতটা দেওয়া আছে। তা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখো। আমি ধরে দিলাম যে ধরি, ঠিক আছে, 1 টাকা সমান হচ্ছে, যেহেতু 4 আছে ও রেশিওটা, সেই জন্য ধরে নিলাম যে ওটা 4xt আছে। তারপরে বলছে 50 পয়সা, তাহলে 50 পয়সাটা কি হবে, 5xt আছে। আর 25 পয়সাটা কি হবে, তাহলে 6 অনুপাত আছে, মানে হচ্ছে 6xt আছে। এবার দেখো 1 টাকা, 1 টাকা মানে কি, একটা যদি কয়েন থাকে তার মানে 1 টাকায় হবে, দুটো কয়েন থাকলে 2 টাকায় হবে, তিনটে কয়েন থাকলে 3 টাকায় হবে। সেজন্য কি 4x গণিত 1, মানে 4xt কয়েনের দামটা কত হচ্ছে, 4x টাকায় হচ্ছে, প্লাস 5x। 5x মানে কি 50 পয়সা, কথার মানে কি 50 পয়সা মানে হাফ টাকা, তাই তো? সেই জন্য কি করলাম, 50 মানে 5x গণিত 2 বা বাই 2 করে দিলাম। তারপরে যখন 25x বলবো তখন কি 25 পয়সা মানে কত টাকা, 4 আনা, মানে হচ্ছে 1/4 টাকা। সেই জন্য পরেরটা করে দিলাম 6x/4। তাহলে এই যে পরিমাণটা, মানে 4x প্লাস 5x/2 প্লাস 6x/4, এই টাকাটা মানেই তো তোমার 256 টাকা। নিচে দেখো 2 আর 4 লসাগু কত হবে, 4 হবে, তাহলে এটা 4 4 16x যোগ এটা হচ্ছে 10x যোগ 6x, তাহলে কত হচ্ছে 16×10 = 26 আর 6 32x সমান হচ্ছে 256 গণিত 4, বা x সমান 8 দিয়ে কেটে যাবে, দেখো 4 8 হলো 32টি। এক্স এর মান কিন্তু 32 হলো। এবার তোমাকে বলেছে যে 50 পয়সার মুদ্রা কতগুলি আছে। এখানে দেখো 50 পয়সার মুদ্রা কত, তোমার 5x আছে, তাহলে গুণ করে দাও, 5-এর সঙ্গে 32 গুণ করে দাও, তাহলে 160টি। তোমাকে যদি বলে 1 টাকার মুদ্রা কটি আছে, তাহলে কি করতে হতো, 4x এর সঙ্গে গুণ হতো, মানে 4 2 8, 3 4 12, 128টি হতো। কার বুঝতে অসুবিধা হলো বলো? হ্যাঁ দেখো যে এখানে কি আছে, 1:2:3 আছে, তার মানে সেই প্রথমে লেখা আছে দেখো 25 পয়সা। তার মানে আমি যদি ধরে নিই যে মুদ্রাগুলি আছে এক্স, 2x আর 3x, তাহলে প্রথমে বলেছে 25 পয়সা, তার মানে কি টাকার পরিমাণটা কত হবে, x/4 প্লাস যেটা 10 পয়সা বলা আছে, তার মানে কি হবে 2x/10, যেটা 5 পয়সা বলা আছে সেটা কত হবে 50 3x/20। 110 150। হ্যাঁ, এটা মানে হচ্ছে 30 টাকা। তাহলে এখানে যদি 20 যদি লসাগু হয়, তাহলে দেখো 5x যোগ 4x যোগ 3x সমান 30 গণিত 20 করে দিলাম, একবার ডাইরেক্ট এদিকে 600 করে দিলাম। তাহলে 5 আর 4 9 আর 3 12, তাহলে এক্স মানে কত হবে 50। ঠিক আছে, তাহলে তোমার 25 পয়সার মুদ্রা হচ্ছে 50টি, 10 পয়সার মুদ্রা হচ্ছে 100টি, আর 5 পয়সার মুদ্রা হচ্ছে 150টি। ঠিক আছে, তাহলে টোটাল যদি মুদ্রা বলে তাহলে হচ্ছে 300টা টোটাল মুদ্রা আছে। এটা বন্ধ ছিল গো, 30 বছর। নেক্সট অঙ্ক দেখো, 3-এর অঙ্ক, যে দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত হচ্ছে 7:3। ওই পাত্রে আরো 6 লিটার দুধ মেশালে অনুপাত হবে 3:1। তাহলে পাত্রে জলের পরিমাণ কত? অর্থাৎ পাত্রে দুধ আর জল কত আছে, 7:3। এবার কি হচ্ছে যে ওই পাত্রে আরো 6 লিটার যদি দুধ মেশালে পরে অনুপাতটা হয় কত, 3:1। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 12 লিটার জল পরিমাণ, হবে। যে ধরি, হ্যাঁ, দুধ মানে হচ্ছে 7x আর জল মানে হচ্ছে 3x।
এবার যদি 6 লিটার যদি দুধ মেশানো হয় তাহলে কি হবে দেখো, শর্তে দুধের সঙ্গে মেশাচ্ছি অর্থাৎ 7x প্লাস 6, ঠিক আছে, অনুপাত জলের সঙ্গে তো কিছু করে না, তাহলে ওটাই থাকলো, মানে 3x থাকলো। তাহলে এইটা সমান কি হবে বলছে 3:1 অনুপাত হবে। তাহলে 7x প্লাস 6/3x ইকুয়াল টু এদিকে কত হবে 3/1, বা বজ্রগুণ করলে কি 9x ইকুয়াল টু 7x প্লাস 6, বা 2x ইকুয়াল টু 3, বা x ইকুয়াল টু এই 2x ইকুয়াল টু 6 বা x ইকুয়াল টু 3। এবার হচ্ছে পাত্রে জলের পরিমাণ কত। উত্তর দেখবে অপশানে দেখবে 3 আছে, একদম আত্মহারা হয়ে 3 করে দিও না। তাহলে পাত্রে জলের পরিমাণে দেখো এখানে লেখা আছে 3x, অর্থাৎ এখানে মানটা বসাতে হবে। তাহলে অতএব পাত্রে জলের পরিমাণ হচ্ছে 3 × 3, মানে যে 9 লিটার। কি 12 না কত বললে? দেখো 5 নম্বর অঙ্ক কি আছে, যে এক ব্যক্তি এই 1 বছর আগে পিতার বয়স, ভালো করে বুঝবে, পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 4 গুণ বেশি ছিল। এবার বলছে 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের চেয়ে 7 বছর বেশি হবে। তাহলে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত? যাদের এইগুলো প্রাথমিক জিনিসগুলো অসুবিধা আছে আমি একবার ছোট্ট করে বলে দিই। দেখো যদি হয়তো পি আছে, পি এর দ্বিগুণ কথার মানে কি 2p। এবার যদি বলে দ্বিগুণ থেকে 6 বেশি, তার মানে কি এর সঙ্গে যোগ করে দিবে, মানে 2p প্লাস 6। এগুলো নিশ্চয় অনেকে জানো। যদি বলে 1/3, তাহলে কি হয় p/3, 1/4 p/5। ঠিক আছে, এগুলো আশা করি জানো। এবার তাহলে দেখো অঙ্কটা, যে বলেছে 1 বছর আগে, কিন্তু এখানে ভালো করে দেখবে যে 1 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চেয়ে 4 গুণ বেশি ছিল। অর্থাৎ ধরি পুত্রের বয়স x, এটা অবশ্যই 1 বছর আগে, কিন্তু 1 বছর আগে পুত্রের বয়স ছিল x। তাহলে পিতার বয়স কত ছিল, এটা 4 গুণ বেশি ছিল, হবে না 4 গুণ হবে। তাহলে পিতার বয়স ছিল কত হবে 4x, এটা কিন্তু 1 বছর আগে। তাহলে তাদের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে x+1, তেমনি একইভাবে পিতার বর্তমান বয়স কত হবে 4x+1। এবার এখানে কি বলছে, যে 6 বছর পর, ভালো করে দেখো সমীকরণটা, যে 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের চেয়ে 7 বছর বেশি হবে। তাহলে 6 বছর পর পিতার বয়সটা কত হবে 4x+1 তো আছেই, তার সঙ্গে 6 যোগ করে দাও, সমান পুত্রের বয়সটা কত হবে, পুত্রের বয়স তো x+1 আছে, তার সঙ্গে 6 যোগ করে দাও। কিন্তু অনুপাতটা এখানে কন্ডিশনটা কি বলছে, যে দ্বিগুণের চেয়ে 7 বেশি, তার মানে এটার আগে 2 লাগিয়ে দাও, দ্বিগুণ হয়ে গেল। আবার 7 বেশি বলছে, মানে +7 লাগিয়ে দাও। দেখো আগে সমীকরণ তৈরিটা বুঝলে কিনা বলো। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে 4x+7, আর এটা দেখো 2x, এখানে ব্র্যাকেটে 6 রেখে 7 হবে, তাহলে 7 দুগুণে 14। তাহলে 4x থেকে 2x বাদ দিলে হচ্ছে 2x ইকুয়াল টু, দেখো 14 আর সাথে 21, অর্থাৎ বা 7 7 কেটে গেলে মানে 14 থাকছে এদিকে। তাহলে x মানে হচ্ছে 7। এবার আমাদের অঙ্কটা ভালো করে বুঝতে হবে, মানে আনসারটা কি চেয়েছে। এখানে লেখা আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত। এখানে বর্তমান না বললেও কিন্তু তোমাকে এটাই বের করতে হবে বর্তমান অনুপাত কত। কিন্তু আমরা যেটা এই এক্স আর 4x ধরেছি, এটা কি 1 বছর কিন্তু আগেকার। যোগ হবে নাকি দাদা? হ্যাঁ, এটা কিন্তু 1 বছর আগেকার। তার মানে পিতার 1 বছর আগে পিতার বয়স কত ছিল, 4 4 28, আর এখন ওর কত হলো, মানে হলো 29। আর পুত্রের বয়স আগে কত ছিল 7, আর এখন +1 হয়ে হলো 8, অর্থাৎ পিতা পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 29:8। অঙ্কটা ঠিকঠাক দেওয়া নেই, এরকম রেশি হয় নাকি, তার মানে ও কি 20 21 বছরের বয়সে বিয়ে করেছিল নাকি লোকটা।
দেখো কি আছে যে 10 বছর আগে সৌরভের বয়স সায়নের চেয়ে 10 গুণ ছিল, ঠিক আছে? তাহলে ধরি 10 বছর আগে সৌরভের বয়স সায়নের চেয়ে 10 গুণ ছিল। 10 বছর আগে সায়নের বয়স ছিল এক্স, তাহলে সৌরভের বয়স কত ছিল? 10x। এটা কিন্তু 10 বছর আগে, তা তাদের বর্তমান বয়সটা কত হবে? x+10 সায়নের, আর সৌরভের কত? 10x+10। এবার এই অনুপাতটাই তো বলেছে যে বর্তমান বয়সের অনুপাতটা হচ্ছে 4:1, এই অনুপাতটাই হচ্ছে কত? 4:1। আচ্ছা, 4:1 যখন আছে তাহলে যেহেতু ছোটটাকে উপরে লিখেছি সেই জন্য এটা উল্টে দাও, মানে 1/4 করে দাও। তাহলে 10x+10 ইকুয়াল টু হচ্ছে 4x+40। তাহলে হচ্ছে 10 থেকে 6 বাদে হচ্ছে 6x সমান 40 থেকে 10 বাদ দিয়ে হচ্ছে 30, তাহলে x সমান 5। এবার এখানে কি হচ্ছে যে সৌরভের বর্তমান বয়স কত? তাহলে সৌরভের 10 বছর আগে বয়স কত ছিল? 50। তাহলে বর্তমান বয়স কত হবে? 60। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10:3। ঠিক আছে, তার মানে ধরি পিতার বয়স 10x, পুত্রের বয়স 3x। বলছে 3 বছর পর। 10:3। হ্যাঁ, 10:3। বলছে 3 বছর পরে এই অনুপাত 3:1 হবে। তাহলে 3 বছর পরে মানে হচ্ছে 10x+3 বাই পুত্রের বয়স কত হবে? 3x+3, এই অনুপাতটা হবে 3:1। তাহলে 10x যোগ 3 সমান হচ্ছে 9x যোগ 9। তার মানে x সমান কত হচ্ছে? 9 থেকে 3 বাদ দিলে 6। তাহলে দেখো যে পিতার বয়স কত হবে? 6×10 60 বছর, আর পুত্রের বয়স কত হবে? 18 বছর। হ্যাঁ, এটা কিন্তু এখন বলেছে যে এখন তাদের বয়স, মানে এইটাই, কিছু করতে হবে না, কারণ বর্তমান বয়সের অনুপাতটা এটা দেওয়া আছে, কিছু করতে হবে না, মানে এটারই অনুপাত। তাহলে এটা কাটাকাটি করলে 6 দিয়ে কাটবে, 6×10 60, 10:3 হবে। এখন তাদের বয়স ওটাই বের করে, যে বর্তমান বয়স হচ্ছে একজনের এই বাবা পিতার হচ্ছে 60 বছর আর পুত্রের হচ্ছে 18 বছর, এটাই করো। তারপর দেখো যে কি আছে এখানে 3। আগেরটা কত অ্যান্সার হলো? ওই তো দেখো, তারপরে দেখো যে 9 3 9 12 এর চতুর্থ সমানুপাতিক কত? মানে কি আছে, ফার্স্ট সেকেন্ড থার্ডটা দেওয়া আছে, তাহলে চতুর্থটা আমরা ধরে নিলাম যে এক্স। ঠিক আছে, তাহলে কি হয়? 3:9 ইকুয়াল টু 12:x। তাহলে কি হবে? 3/9 ইকুয়াল টু 12/x। তার মানে 3x ইকুয়াল টু হচ্ছে 9 × 12। তার মানে x ইকুয়াল টু কি? 3 3 3 12 36 চতুর্থ সমানুপাতিক। তারপর নেক্সট এইগুলো 11গুলো নিশ্চয় আশা করি জানো করতে, কিভাবে করতে হয়। এই যে দেখো যে a:b ইকুয়াল টু 2:3, আর আছে b:c ইকুয়াল টু 4:5। এই দুটোর মধ্যে কমন কোনটা? দুটো জায়গাতে কমন আছে, দেখো বিবি, তোমাকে বিবিটাকে সমান করতে হবে। অর্থাৎ বি এর মান এখানে 3 আছে, মানে একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 12 হবে, আর এখানে 4 আছে, মানে একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 12 হবে। তাহলে একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এ তো কানবে, এটাও, মানে ওকেও 4 দিতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তার মানে 2:4 আর 2 হচ্ছে 3:4, মানে হচ্ছে 8:12। আর এটাকে 3 দিয়ে গুণ করো, এটা হলো 12:15, 12:15। তার মানে দুটোই দেখো দুই জায়গাতে বিবি সমান হয়ে গেল। তাহলে অতএব এখন কি বলতে পারবো? এ, ও আর একটাও তো দিয়েছে, সি অনুপাত ডিও আছে।
এটা মানে কোশ্চেনটা এ ইজ টু বি ইজ টু বলেছি, থামো একটু ছোট করি এটাকে। প্রথমে করো এ ইজ টু বি হতো 2:3, আর একটা বি ইজ টু সি আছে 4:5। এটা যেমন করছিলাম সেরকমই করো, 8:12, আর এটা হচ্ছে 12:15। অর্থাৎ এ ইজ টু বি ইজ টু সি কত হলো? 8:12 হলো 15। ঠিক আছে, এবার এই দুটোকে নিয়ে করো, মানে বি ইজ টু সি তার মানে কত হলো? 12:15। আর এখানে সি ইজ টু ডি কত দেওয়া আছে? 5:7। এবার এই দুটোর মধ্যে কমন কি আছে? সি, সি কমন, মানে সিটাকে আমাদের সমান করতে হবে। তাহলে এটা 15 তো আছেই, ঠিক আছে, ওটা থাকুক, একে জাস্ট 3 দিয়ে গুণ করে দাও তাহলেই হবে। 3 দিয়ে গুণ করলে এটা কি হবে? 3×5=15:21। তাহলে এই দুটো থেকে আমরা বি অনুপাত সি অনুপাত ডি কি বলতে পারবো? 12:15:21। এবার তোমাকে চেয়েছে শুধু এ, সি আর ডি। তাহলে এ তো ফার্স্টে বেরিয়ে গেছে, এর এই দেখো 8, মানে 8:2। আর বি ফার্স্ট বেরিয়ে গেছে, বি হচ্ছে 12। এই বি তো না, আমাকে এ আর সি দিয়েছে। সি, সি কত হলো এখানে দেখো? 15। আর ডি হলো 21, অর্থাৎ বিটা বাদ, মানে 8:15:21। 13 এটা কি হচ্ছে দেখো, যে এ ইজ টু বি সমান 2:3, তারপরে বি ইজ টু সি হচ্ছে 5:4, সি ইজ টু ডি আছে 7:8। তাহলে এ অনুপাত ডি কত হবে? এইটা দেখো সহজে হয়ে যাবে। এ বাই ডি সমান সবগুলোকে বাই বাই করে দেবো, অর্থাৎ 2/3 গণিত 5/4 গণিত 7/8। কাটাকাটি করো, এটা যে 2 2 4, আর কাটবে না, 5 7 35 বাই হচ্ছে 48, 35:48। এটাকে বাই কেন করলাম? তার কারণ দেখো, এ বাই ডি মানে আমি যদি করি যে এ বাই বি গণিত বি বাই সি গণিত সি বাই ডি, তাহলে কি হবে দেখো? এই দেখো, বি বি কেটে যায়, সি সি কেটে যায়, তাহলে তো এ বাই ডি পড়ে থাকলো। এই জন্য এ বাই ডি মানে সবগুলোকে বাই বাই করে গণিত করে দিতে পারি আমি। নেক্সট দেখো 12 নম্বরেরটা, যে পি অনুপাত কিউ আছে 2:3, কিউ অনুপাত আর আছে 5:4, এই 2:3, তারপরে আছে 5:8, তারপরে আছে আর অনুপাত এস আছে 9:10। তাহলে একইভাবে আচ্ছা আগে বলো তো, পি কিউ আর এর, শুধু পি কিউ আর এই দুটোর রেশিওটা কি হবে? তাহলে এখানে কিউটাকে আমি যদি সমান করতে চাই, দেখো কিউ আছে এখানে 3 আর এখানে আছে 5, তাহলে একে 5 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10:15। আর এটা হচ্ছে 15:3, হচ্ছে 24। তাহলে একবারে আমরা সমান করে দিচ্ছি। এবার এই দুটোর মধ্যে এটা আর এটার মধ্যে কি আর কমন আছে? তাহলে আর এর মানটা এখানে কত আছে? 24 আছে, আর এখানে আছে 9 আছে। তার মানে 24 আর 9 এর ইয়ে কত? 72, আমাকে 72 করতে হবে। অর্থাৎ আচ্ছা আগে লিখে নিই ওটা, পি অনুপাত কিউ অনুপাত আর, এটা হলো 10:15:24। অর্থাৎ আমরা দুটোকে শুধু দিচ্ছি, কিউ অনুপাত আর, এটাকে নিচ্ছি যে 15:24। আর এখানে নিচে কি আছে? আর অনুপাত এস আছে 9:10। তাহলে দেখো, আর কে যদি সমান করি কি করতে হবে? আমাকে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, মানে 3×15=45 অনুপাত 3×24 72। আর এটাকে তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে, মানে 8×9 72 অনুপাত 80। তাহলে শুধু আমাকে কার মান বের করতে দিয়েছে? পি 27 হলে এস এর মানটা কত হবে? তো পি এর মানটা দেখো, পি আর অনুপাত এস যদি বের করি, তাহলে পি এর মান বের হয়েছে কত আমাদের? 10 ইস টু, আর এস এর মান হচ্ছে 80। তাহলে পি এর মান যদি 27 হয়,
বাই এস। তাহলে এস এর মান 72 বেরোচ্ছে। এসের মান কত? দেখো কারো বুঝতে অসুবিধা হলে তাহলে বলছি একবার। এবারে 14টা, যে এ ও বি এর মাসিক বেতনের অনুপাত 3:5। ঠিক আছে, তার মানে এ এর বেতনটা ধরছি 3x আর বি এর বেতন ধরছি 5x। এদের বলছে প্রত্যেকের বেতন 200 টাকা বৃদ্ধি পায়। তাহলে পরিবর্তিত বেতন অনুপাত 13:21। প্রত্যেকের 200 টাকা বৃদ্ধি পেলে কত হবে? মানে এরও হবে 3x প্লাস 200, 5x এর, বি এরও হবে 5x প্লাস 200। এই পরিবর্তিত অনুপাতটা হচ্ছে 13:21, অর্থাৎ 3x প্লাস 200 বাই 5x প্লাস 200, এটা মানে হচ্ছে 13/21। তাহলে গুণ করো, 5 13 হচ্ছে 65x যোগ 2600 সমান 3 21 63x প্লাস 4200। তাহলে 2x ইকুয়াল টু 4200 থেকে 2600 বাদ দিলে হয় 1600, আর x ইকুয়াল টু হচ্ছে 800। তাহলে বলছে যে এ এর মাসিক বেতন কত হবে? তাহলে এখানে বসিয়ে দাও, এ এর মাসিক বেতন 3 × 800 যোগ 200 মানে হচ্ছে 2600 টাকা।